মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে নীতিগত অনুমোদন পেল বঙ্গভ্যাক্স, মলনুপিরাভিরের সতর্ক ব্যবহারের পরামর্শ। হাফ পাস নিয়ে শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের তর্ক বিতর্ক থামছেই না, 2 দফা দাবিতে নীলক্ষেত এলাকায় বিক্ষোভ অবরোধ। কাউন্সিলর সোহেল হত্যায় থমথমে কুমিল্লা, নগর জুড়ে বাড়তি নিরাপত্তা। ই-ভ্যালির সম্পত্তির বিবরণ হাইকোর্টে দাখিল, অর্থ ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করার নির্দেশ। এবং মাতারবাড়ির একাধিক প্রকল্পের জন্য হচ্ছে নতুন কর্তৃপক্ষ, একনেকে 29,000 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবির। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। ধুলোর দাপটে অস্থির রাজধানীবাসী, মাত্রাতিরিক্ত বায়ু দূষণে বাড়ছে রোগ। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে বিএমআরসির নীতিগত অনুমোদন পেয়েছে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলর বিএমআরসির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিনের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে 1 নভেম্বর বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সংক্রান্ত প্রতিবেদন বিএমআরসিতে জমা দেয় গ্লোব বায়োটেক। বানরের দেহে চালানো পরীক্ষায় দেখা গেছে করোনার যতগুলো ভ্যারিয়েন্ট এসেছে তার সবকটিতেই টিকাটি কার্যকর। বঙ্গভ্যাক্স প্রাকৃতিক mRNA দিয়ে তৈরি, তাই এটি বেশি নিরাপদ ও কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটির। করোনার সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির কোভিড আক্রান্ত যারা অতিমাত্রা ঝুঁকিতে আছে তাদের দেয়া যাবে বলে বলছেন বিশেষজ্ঞরা। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে বাংলাদেশ সহ সারা বিশ্বের করোনার চিত্র তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা বলেন, রাশিয়া সহ বিভিন্ন দেশে 80% মানুষকে করোনা টিকা দেওয়ার পরেও নতুন করে সংক্রমণ বাড়ছে। ভ্যাকসিন সেখানে শক্ত প্রতিরোধ তৈরি করতে পারছে না, তাই ভিন্ন সমাধানের কথা ভাবতে হবে। মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির প্রসঙ্গে বক্তারা জানান, গর্ভবতী, দুগ্ধদানকারী মা এবং 18 বছরের নিচের কাউকে এই ওষুধ দেওয়া যাবে না। একটা প্যান্ডেমিক কীরকম হতে পারে, এটা কীরকম ডিভাস্টেটিং সোশিও ইকোনমিক কালচারাল ইফেক্ট করতে পারে। We cannot say the world has recovered. This decline in cases in Bangladesh does not mean it's end of COVID. We need to remain vigilant. We need to use all the personal protective measures, including vaccination, such that it does not have a fourth wave. হাফ পাস নিয়ে বাস শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের তর্ক বিতর্ক থামছেই না। শিক্ষার্থী লাঞ্ছনার প্রতিবাদে আজও ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অর্ধেক ভাড়া পুনর্বহাল এবং ছাত্রীদের জন্য আলাদা গণপরিবহনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে তারা। পরে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। আদিত্য মামুনের রিপোর্ট। হাফ পাস নিয়ে শিক্ষার্থী লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই অবরোধ। ভাড়া নৈরাজ্যের জের ধরে গেল সোমবার পরিবহন শ্রমিকরা আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনকে লাঞ্ছিত করে। এই লাঞ্ছনার প্রতিবাদ জানাতেই রাস্তায় নামেন তারা। নিজেদের অধিকার আদায়ের জন্য এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসেছি। আমাদের দাবি মানতে হবে, আমাদের হাফ পাস চাই। তারা বাসের ড্রাইভাররা বলছে আমরা হাফ পাস দেবো না। নারী শিক্ষার্থীরা কিংবা কোনো নারী যেন যানবাহন হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই সাথে সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের কাছ থেকে যেন গণপরিবহন কর্মীরা অধিক ভাড়া আদায় না করতে পারে, তার জন্য আজকে আমরা এই রাজপথে। শিক্ষার্থীদের দাবি, সবসময় গণপরিবহনে অর্ধেক ভাড়া নেওয়ার নিয়ম থাকলেও এবার সেই নিয়ম মানছেন না পরিবহন শ্রমিকরা। পরে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রাষ্ট্রীয়ভাবে হাফ পাস কার্যকর করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে সকল গণপরিবহনে ছাত্রী এবং নারীদের অবাধ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে। যদি 48 ঘন্টার মধ্যে এই দাবি পূরণ না হয় তাহলে 25 তারিখ সকাল 10টায় আমরা নীলক্ষেতে আমাদের সারা বাংলার ছাত্র সমাজকে নিয়ে অবরোধ ডাক দিব। এদিকে অবরোধ তুলে নেয়ার পর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে ঢাকা কলেজ, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকা সহ আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। সকাল 9টায় ছিলাম, বেটাতে এখনো বাসায় যেতে পারতাছি না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা হত্যাকাণ্ডের পর শহরে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। এখনও মামলা হয়নি, গ্রেফতারও হয়নি কেউ। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ময়না তদন্তের পর সকাল 10:30টার দিকে সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গোটা এলাকায় হৃদয় বিদারক আবহ। শোকের পাশাপাশি সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের ধরতে তৎপরতার কথা জানায় পুলিশ। ঘটনা ঘটার পরপরই আমরা দুষ্কৃতিকারীদের ধরার জন্য অভিযান শুরু করেছি। আমাদের বেশ কয়েকটা টিম অভিযান চালাচ্ছে, অভিযানটি চলমান আছে। সোমবার বিকেলে নগরের পাথরিয়া পাড়ায় কাউন্সিলর সোহেলের ব্যক্তিগত কার্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি করে দুর্বৃত্তরা। এতে 9 জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা মারা যান। সমর ইসলাম, 21 টেলিভিশন। ইভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ সহ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে ইভ্যালির নতুন বোর্ড। এখন থেকে গ্রাহককে অর্থ ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 6 মাস সময় দেওয়ার পরও অর্থ ফেরত না পেলে আদালতের দ্বারস্থ হতে পারবেন তারা। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। বাকিটা জানাচ্ছেন শাকের আরজু। ইভ্যালির অবসায়ন চেয়ে করা রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার সকালে। হাইকোর্টের নির্দেশে গঠিত ইভ্যালির নতুন বোর্ড প্রথম প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ইভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ তুলে ধরা হয়। এ সময় ইভ্যালির গ্রাহককে অর্থ বা পণ্য ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে বলেও নির্দেশ দেন হাইকোর্ট। অর্থ ফেরতে 6 মাস সময় দিতে হবে বোর্ডকে। বোর্ড অসফল হলে তারা আদালতের দ্বারস্থ হতে পারবেন। তারা কোর্টের কাছে সুনির্দিষ্টভাবে ইভ্যালির কোন কোন জিনিসপত্র তারা এখন পর্যন্ত জব্দ করতে তারা সাকসেসফুল হয়েছেন, তার মধ্যে থেকে ইভ্যালির যে গাড়িগুলি আছে সেটি, ইভ্যালি ওয়্যার হাউসটাকে তারা সিল করেছেন। ইভ্যালির লকারের কোডের বিষয়ে সাবেক এমডি ও চেয়ারম্যানের কাছ থেকে জানতে কারা কর্তৃপক্ষকে সহায়তা করারও নির্দেশ দেন হাইকোর্ট। এই লকারটা ওপেন করার জন্য কম্বিনেশন কোড দরকার। একটি ডাইরেকশন দিয়েছে প্রাক্তন চেয়ারম্যান ও এমডি বরাবর ও প্রিজন অথরিটির উপরে যে তারা যেন সমন্বয়ভাবে একটি প্রসেস করেন যাতে করে এই কোডটি প্রাক্তন চেয়ারম্যান আর এমডি যেন এখন যে কোড দ্বারা নির্ধারিত বোর্ড তাকে যেন কমিউনিকেট করতে পারেন। ইভ্যালির অ্যামাজন ক্লাউড অ্যাকাউন্টের পাসওয়ার্ড উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন যেহেতু কোড নির্ধারিত করা একটি। এর আগে হাইকোর্টের নির্দেশে ইভ্যালির সব নথি জমা দেওয়া হয়। রিপোর্টে 2019 সাল পর্যন্ত অডিট রিপোর্ট দাখিল করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ উৎপাদন এবং গভীর সমুদ্র বন্দর সহ সংশ্লিষ্ট প্রকল্পের কাজ এগিয়ে নিতে নতুন কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। একনেক সভায় এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প সহ 29,000 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। খরচ ধরা হয়েছে 29,344 কোটি 27 লাখ টাকা। এতে সরকারি অর্থায়ন 11,003 কোটি 30 লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থাকবে 28,932 কোটি 4 লাখ টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী। উঠে আসে প্রায় 16,000 কোটি টাকার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংশোধিত প্রকল্পের খুঁটিনাটি। মাতারবাড়ি আপনারা জানেন একটা বিশাল ইকোনমিক বন্দর হয়ে যাচ্ছে, পোর্ট হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা কোল ফায়ার্ড 1200 মেগাওয়াটের একটি প্ল্যান্ট সহ আরও ডিপ সি এটা সেটা অনেক কিছু এখানে আছে। এটা একটা হাব বাংলাদেশের দক্ষিণে। এটা একটা চট্টগ্রামকে কম্পিট করার মতো একটা বন্দর হয়ে উঠছে এখন। হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও তুলে ধরেন মন্ত্রী। ফাইনালি সড়ক সেতু বিভাগের অনাপত্তি পাওয়ার পরে ডিপিপি তৈরি করা হয়েছে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী ওইটা রিপিট করেছেন, বলছেন যে কাজ করো, চমৎকার কাজ, ভালো কাজ হাওরে আমরা করতে চাই, কিন্তু সমন্বয় করে যোগাযোগ করে তাদেরকে সঙ্গে নিয়ে ভাই টু ভাই মিলে বুঝে করো। প্রকল্পের বাইরে জিডিপির প্রবৃদ্ধি নিয়ে মন্ত্রী জানান, কৃষি শিল্প ও সেবা খাতে 2015-16 থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত চলতি মূল্যে জিডিপির আকার গড়ে 17% বেড়েছে। 30টার মতো প্রস্তাব আছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধুলোবালুর দাপটে অস্থির রাজধানীবাসী। শীতে ভোগান্তি বাড়লেও বছর জুড়ে জেরবার অবস্থা। মাত্রাতিরিক্ত বায়ু দূষণে বাড়ছে অসুখ বিসুখ। ফুসফুস, যক্ষা আর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে নগরবাসী। প্রণব চক্রবর্তীর বিশেষ রিপোর্ট। রাজধানীর গাবতলী আমিনবাজার সড়কের এই চিত্র আমরা ধারণ করেছি গতকাল বিকেলে। ঢাকার প্রবেশমুখের অন্যতম এলাকাটি বহুদিন ধরেই এক নাগাড়ে বায়ু দূষণের চ্যাম্পিয়ন। রাজধানীর অন্য এলাকার অবস্থা এতটা নাকাল নয়, তবে খুব যে বেশি ভালো তা আবার বলা যাবে না, কারণ শীতের শুরু থেকে বসন্তের মাঝামাঝি ধুলোয় কাহিল মহানগরের প্রায় 3 কোটি মানুষ। ধুলায় বের হওয়া যায় না, গোসল না করলে আর বাসায় বসা যায় না। এই গাড়িতে যে মাটিগুলা পড়ে এগুলো তো ঠিক মতো উঠায় না। নির্বিচারে ধুলো ছড়াচ্ছে সরকারি বেসরকারি প্রকল্প, পিছিয়ে নেই ডেভেলপার আর রিয়েল এস্টেট কোম্পানিও। স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি এই ধূলিকণা প্রতি বছর আয়ু কমায় সাধারণ মানুষের। কারণে অকারণে অসুস্থ হচ্ছে মানুষ। জামা কাপড় বলেন বা যাই বলেন, একদিন পরে বের হইলে দেখা যায় দ্বিতীয় দিন আর পরার মতো অবস্থা থাকে না। যখন কফ টানি তখন ধুলা বাইর হয় আর হাঁচি পড়ে। বিশেষ করে বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে। 270 বর্গ কিলোমিটারের ঢাকা মহানগরে চলছে 5.5 লাখ গাড়ি, আছে নিয়ম না মানা অসংখ্য কারখানা। সেখান থেকেও প্রতি বছরই 12 থেকে 15% দূষণ ছড়ায়। পৃথিবীব্যাপী গড় আয়ু প্রায় 7 বছর করে কমছে মানুষের, কিন্তু ঢাকার মানুষের প্রায় 5 বছর করে গড় আয়ু কমছে। তাহলে আমি তো এটা আমার রাইট টু লাইফে আঘাত, যে আমার গড় আয়ু এই শহরের যারা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার দায়িত্বে আছে, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, অন্যান্য নির্মাণকারী যে সংস্থা, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। চিকিৎসকরা বলছেন বায়ু দূষণে বিশ্বে 30 কোটি লোক শ্বাসকষ্টজনিত রোগে ভোগেন। শুধু বাংলাদেশেই আক্রান্ত 45 লাখ। ধুলার মধ্যে তো অনেক ধরনের টক্সিক উপাদান থাকে, যেমন সিলিকন থাকে, ক্রোমিয়াম থাকে, কার্বাইড থাকে, সেগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যখন বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তখন বায়ু দূষণের বিষয়টিও অতি গুরুত্বের সাথেই দেখতে হবে। কেননা এই ঢাকা শহরে জনগণের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকরাও বসবাস করে। কাজেই হুমকির মুখে সকলের স্বাস্থ্যাবস্থা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। খালেদাকে বিদেশ পাঠানোর দাবিতে বিএনপি আইনজীবীদের স্মারকলিপি, আইনমন্ত্রীর দ্বিমত। গোমেজ হত্যায় শীর্ষ জঙ্গি সালেহিনের মৃত্যুদণ্ড বহাল, পলাতক আসামি আইনি সুবিধা পাবে না, মন্তব্য আপিল বিভাগের। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং 2020-21 সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা দেওয়া হয়। এই সময় 26 জন সেনা সদস্যকে সেনাবাহিনী প্রধান পদকেও ভূষিত করা হয়। এ সময় সেনাপ্রধান বলেন, দেশ রক্ষার পাশাপাশি সেনাবাহিনী বর্তমানে দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন এবং জাতিসংঘের বিভিন্ন মিশনে নিয়োজিত আছে। প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সংগঠিত কেবল কলেবরেই বৃদ্ধি পায়নি, সেই সাথে দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সেনাবাহিনী আজ কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক এবং দেশ গঠনমূলক কার্যক্রম করে যাচ্ছে। আইনজীবীরা যেসব ধারার কথা বলে বিএনপি চেয়ারপারসনের বিদেশে পাঠানোর যুক্তি দেখাচ্ছেন তার বিষয়ে দ্বিমত আছে আইন মন্ত্রণালয়ের। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা স্মারকলিপি দিতে গেলে তিনি বলেন, খালেদা জিয়ার বিষয়ে সরকারের মানবিকতার কোনো ঘাটতি নেই, আর জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার তৎপর ছিল এবং আছে। ভালো চিকিৎসা দেশেই হচ্ছে। তারপরও স্মারকলিপির আবেদনে উল্লেখিত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষার সাপেক্ষে গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন আইনমন্ত্রী। আমাকে একটু সময় দেয়, আমি এটা নিয়ে আলাপ আলোচনা করব। এবং কেউ জানে বেঁচে থাকুক, জানে বেঁচে না থাকুক, এটা আমাদের উদ্দেশ্য নয়, এইটুকু আমি বলতে পারি, এটা আমাদের উদ্দেশ্য নয়। আর ওনার চিকিৎসা তো হচ্ছে এখানে, সেটাও আপনারা জানেন, আমিও জানি। যতটুকু এটা গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া যায়, সেইভাবেই আমরা এই সিদ্ধান্ত নেব। 2004 সালে জামালপুরে গোমেজ হত্যায় পলাতক শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহিনের ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শায়েক আব্দুর রহমানের সহযোগী শীর্ষ এ জঙ্গির সাজা বহাল রাখেন। এ সময় আপিল বিভাগ বলেন, কোনো পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না। 2004 সালে জামালপুরে গনি গোমেজকে হত্যা করে জেএমবির জঙ্গিরা। ওই হত্যা মামলায় 2006 সালে সালেহিন ও রাকিবকে গ্রেফতার দেখানো হয়। মামলায় একই বছর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জঙ্গিরা। রাকিব 3 সালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মারা যায়, আর সালেহিন পলাতক। সাম্প্রতিক বছরগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বহুদূর এগিয়েছে বাংলাদেশ। এর নেপথ্যে আছেন প্রতিভাবান কিছু মানুষ। তাদেরই একজন মঞ্জুরুল মোর্শেদ। 5 বছরে যিনি প্রায় 500 কোটি টাকার মালিক। স্বপ্নচারী মঞ্জুরুলের সাফল্য গাথা শোনাচ্ছেন আদিত্য মামুন। মঞ্জুরুল মোর্শেদ বাংলাদেশের আইসিটি খাতের বিস্ময়। তার ফার্ম এমডি ইনফোটেকে কর্মরত প্রায় 600 কর্মী। তথ্য প্রযুক্তিতে তার যাত্রা ঢাকাতে, অতঃপর রাজশাহী হাইটেক পার্কে ব্যবসা সম্প্রসারণ করেন। শুরু হয় নতুন যুগের। শুরু করতে অনেক কঠিন ছিল। আমি আসলে শুরু করেছি 2016 সালে। সেই সময় আসলে বেকার ছিলাম। আমাদের সরকার যে ডিজিটাল বাংলাদেশের যেটা এটা বাস্তবায়ন করার জন্য প্রচারণা করেছিল, প্রচারণাতে আমি উদ্বুদ্ধ হয়েছি। বিভিন্ন অ্যাপস, সফটওয়্যার নির্মাণ আর ই কমার্স খাতেও নজর দেন তিনি। শুধু রাজশাহী কিংবা ঢাকা নয়, তার খ্যাতি এখন বিশ্বজোড়া। 2022 সালে 15,000 জনবল নিয়োগ করতে চান এই প্রযুক্তিবিদ। ওয়ার্ল্ড ই কমার্স যেগুলো আছে, অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, এই বড় বড় ই কমার্সের কাজগুলো আমরা করি। এগুলোর পাশাপাশি আমরা আরো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করছি। আমি শূন্য থেকে শুরু করেছি। এখন এমডি ইনফোটেকে টোটাল যে অ্যাসেট আছে এটা হচ্ছে 500 কোটি টাকা। এখন আমরা যে পরিমাণ কাজ আছে, আমরা 2022 সালের মধ্যে 15,000 এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। বিদ্যমান বেকার সমস্যার অনেকটাই সমাধান করার প্রত্যয় জানান তিনি। ই কমার্স সার্ভিস ম্যানেজমেন্টে 20 লাখ এমপ্লয়ি দরকার এভরি ইয়ার। এই যে ই কমার্স প্ল্যাটফর্মে, ওয়ার্ল্ড ই কমার্স প্ল্যাটফর্মে এত অপরচুনিটি, এইটা আমি বাংলাদেশে কাজে লাগাতে চাচ্ছি। আমি নিজে উদ্যোক্তা হিসাবে আমি চাই যে বাংলাদেশে আরো অনেক উদ্যোক্তা তৈরি হোক এবং আরো এমপ্লয়মেন্ট জেনারেট হোক।
দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি মেধাবীদের সমন্বিত করে সম্মিলিতভাবে অগ্রসর হতে চান তিনি। যে অভিজ্ঞতা এখান থেকে অর্জন করতে পারছে, এটা বিশ্ববাজারে আমাদের তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে অনেক সাহায্য করে। ক্যাপাবিলিটি অনুযায়ী ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে আমরা সরাসরি কাজে ইনভলভ করে দিচ্ছি। উন্নত বাংলাদেশের পৌঁছে যাবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটি অংশ রাজশাহীর এই হাইটেক পার্ক, যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষ জনশক্তি এখানে এসে সম্পদে রূপান্তরিত হচ্ছে এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ সেটিকে ত্বরান্বিত করছে। প্রযুক্তির এই বিপ্লবে এখন বাংলাদেশ একটি অনন্য নাম। আদিত্য মামুন, রাজশাহী হাইটেক পার্ক, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে কাঁসা পিতলের ব্যবহার। ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প যেন সেই ইতিহাসেরই সাক্ষী। একদা এসবের ব্যবহারকে দেখা হতো আভিজাত্যের প্রতীক হিসেবে। কালের বিবর্তনে ব্যবহার কমলেও শৌখিন মানুষের কাছে এর চাহিদা রয়ে গেছে বৈকি। সাভার প্রতিনিধি সহায়তায় রত্না জামানের রিপোর্ট। অভিজ্ঞ শিল্পীর গভীর মনোযোগ, নিখুঁতভাবে তৈরি হচ্ছে কাঁসা পিতলের ভাস্কর্য ও নানা ধরনের তৈজসপত্র। মোমের তৈরি ছাঁচের উপর মাটির প্রলেপ, এরপর মোম গলে ভেতরটা ফাঁপা হলে ঢেলে দেয়া হয় গলিত কাঁসা। প্রত্নতাত্ত্বিকদের মতে আনুমানিক মুঘল আমলে উপমহাদেশে ব্যাপকভাবে কাঁসা পিতলের ব্যবহার শুরু। তখন তা দিয়ে ঢাল, তলোয়ার, তীর ধনুক সহ যুদ্ধ সরঞ্জাম তৈরি করা হতো। ব্রিটিশ শাসন আমলেও এ শিল্পের প্রসার ঘটে। সে সময় ঢাকার ধামরাই, শিমুলিয়া ছাড়াও টাঙ্গাইলের কাকমারি, জামালপুরের ইসলামপুর, বগুড়ার শিববাড়ি, মুন্সিগঞ্জের লৌহজংয়ে কারখানা গড়ে ওঠে। ধামরায় কাঁসা পিতল শিল্পের যাত্রা পাল আমলে, আর মাত্র 1 দশক আগেও শতাধিক কারখানা ছিল এখানে, অথচ এখন হাতে গোনা 2-3টি। এর মধ্যে সবচেয়ে বড় সুকান্ত বণিকের কারখানাটি। বংশ পরম্পরায় হাল ধরে রেখেছেন তিনি। আমি পঞ্চম প্রজন্ম যে এখনো চেষ্টা করছে এই শিল্পটাকে চালিয়ে যাওয়ার। একটা সময় তো ছিল যখন কাঁসা পিতলের তৈজসপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস আমাদের এই ধামরাই থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে পর্যন্ত এগুলো কিন্তু যেত এবং বিশাল একটা বাজার ছিল। এছাড়া রথখোলা, কায়েতপাড়া, গোয়ালপাড়া, মল্লিক বাড়ি, শিমুলিয়ার কারিগররা ধরে রাখার চেষ্টা করছেন পূর্বপুরুষের ব্যবসা। হাজার বছর পুরানো আমাদের কাঁসা পিতলের ঐতিহ্য ছিল। আমরা প্রচুর লোক কাজ করতাম, তো 700-800 কারখানা ছিল। আগে প্রতিদিনই করতাম, এখন যেমন 2 মাস 3 মাস পরে 2 দিন একদিন কাজ হয়, মানুষ সেভাবে কাজ দিতে পারে না। বিশ্বজুড়ে কাঁসা পিতলের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে এই শিল্পের পুনর্জাগরণের আশা সংশ্লিষ্টদের। রত্না সামান, 21 টেলিভিশন। সন্ধ্যার সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম মেডিকেলে 30 ছাত্র বহিষ্কার। 27 নভেম্বর কলেজ খুললেও বন্ধ থাকবে ছাত্রাবাস। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। আগামী বছর থেকে বাংলাদেশে টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স শীর্ষক আলোচনায় বলেন, ভারত থেকে বাংলাদেশের পাওনা সেরাম ইনস্টিটিউটের টিকা আগামী বছর পাওয়া যাবে। ইনসেপ্টা চাইলে চায়নার সাথে মিলে আগামীকাল থেকেই উৎপাদনে যেতে পারবে বলেও মন্তব্য করেন সালমান এফ রহমান। টিকা নেওয়ার পরে এটার এফেক্ট কিন্তু কিছু দিনের পরে কিন্তু কমতে থাকে। সো এটা আপনাকে কিন্তু আরেকটা বুস্টার আর এটা নিতে হবে। এখন এক্স্যাক্টলি কখন নিতে হবে সেটা এখনও কিন্তু WHO থেকে আমরা ওই গাইডলাইনটা পাওয়া যায় নাই। আমি কিন্তু বিশ্বাস করি আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে।
নিয়ম ভঙ্গ করায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০ জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। কলেজের একাডেমিক কাউন্সিলের সভা শেষে মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার শাহেন আক্তার জানান, ৩০ জনের মধ্যে ৮ জনকে ২ বছর, ২ জনকে ১.৫ বছর ও ২০ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করার প্রমাণ পাওয়া গেছে। আগামী ২৭ নভেম্বর মেডিকেল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল, তবে ছাত্রাবাস বন্ধ থাকবে, ছাত্রীনিবাস খুলে দেওয়া হবে। ফিলিপাইনের পেট্রিয়াকা জেসমিন এখন ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাধাকানাই ইউনিয়ন পরিষদের মেম্বার। ফুলবাড়িয়ার জুলহাসকে ভালোবেসে বিয়ে করে এসে ইউনিয়নবাসীর মন জয় করে ফেলেছেন। ফুলবাড়িয়ার মানুষও তাকে ভালোবেসে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। নারী শিক্ষার উন্নয়ন সহ এলাকার উন্নয়নে রাখতে চান এই ফিলিপিনো বাংলাদেশি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ফুলবাড়িয়ার রাধাকানা ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়েছেন ভিনদেশি জিন ক্যাটামিন পেট্রিয়াকা ওরফে জেসমিন জুলহাস। গোটা এলাকায় তাকে নিয়ে আগ্রহের শেষ নেই। নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে এক নজর দেখতে আশেপাশের মানুষ ছুটে আসছেন, শোনাচ্ছেন সুখ দুঃখের নানা কথা। ভালোবাসার প্রতিদান দিতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন জেসমিন। মানুষ আমার অনেক বোধ করছে। In return, I want to serve people also. সিঙ্গাপুরে একই কোম্পানিতে কাজের সুবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়ার দবরদস্তার জুলহাস উদ্দিনকে ভালোবাসেন পেট্রিয়াকা। 2011 সালে পরিণয়। বিয়ের পর ফুলবাড়িয়ার গ্রামের বাড়িতেই বসবাস শুরু করেন এই দম্পতি। 10 বছরের বিবাহিত জীবনে 2 সন্তান তাদের। এতদিনে ইউনিয়নের মানুষও তাকে আপন করে নিয়েছেন। এলাকার মানুষও বিপুল ভোটে জয়ী করেছেন জেসমিনকে। তার বাপ মা নিজের ধর্ম সবকিছু ত্যাগ করে এখানে আসা, তার যে মেধা আছে এটা দেখে তার প্রতিবেশী বললো যে ওনাকে দিয়ে নির্বাচন করাবো এবং উনি আমাদের প্রতিনিধি হইতে বলে আমাদের অনেক কাজে আসবে। ফিলিপাইনের নামে বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে গ্রাজুয়েশন করা ক্যাটামিনা নিজের হাতে সংসার সামলান। এই গ্রামের বিদেশি বধূ এলাকার উন্নয়নে নেতৃত্ব দেবেন প্রত্যাশা স্থানীয়দের। মায়ের মতো, কেউ বোনের মতো, সবাই তাকে ভালোবেসে নির্বাচিত করলাম। পাস করাই দেয় তাইলে আমগর মনে যা চায় তাই হে করে দেওয়ার হবো, আঙ্গর মনের বাপ হে বুঝার ভাই। এলাকার সবাই তাকে খুব ভালো করে, আর সেও এলাকার মানুষকে খুব মূল্যায়ন করে। পেট্রিয়াকা জেসমিনও এলাকার দুঃখী অসহায় মানুষের সেবা করে যেতে চান। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে খানিকটা বেড়েছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৬টির, আর অপরিবর্তিত ছিল ৩৬টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৯ পয়েন্ট কমে নেমে আসে ৭০১৩ পয়েন্টে, আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩১৪ কোটি ৬০ লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে প্রায় ৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের ব্যবস্থাপনায় আজ থেকে চালু হলো ফিজিওথেরাপি সেন্টার ও স্বাস্থ্য কেন্দ্র। রাজধানী মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেন্টার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহিদ রেজা উপস্থিত ছিলেন। পরে তৃণমূল খেলা উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে। সভায় জেলা ও বিভাগ থেকে আগত ৪৮ জন ক্রীড়া সংগঠক তৃণমূলে খেলাধুলার উন্নয়ন, প্রতিযোগিতা ও প্রশিক্ষণ আয়োজনে বিশেষ বরাদ্দ দাবি করেন। এর সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে নীতিগত অনুমোদন পেল বঙ্গভ্যাক্স, মলনুপিরাভিরের সতর্ক ব্যবহারের পরামর্শ। হাফ পাস নিয়ে শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের তর্ক বিতর্ক থামছেই না, ২ দফা দাবিতে নীলক্ষেত এলাকায় বিক্ষোভ, অবরোধ।
কাউন্সিলর সোহেল হত্যায় থমথমে কুমিল্লা, নগর জুড়ে বাড়তি নিরাপত্তা। ইভ্যালির সম্পত্তির বিবরণ হাইকোর্টে দাখিল, অর্থ ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করার নির্দেশ। মাতারবাড়ির একাধিক প্রকল্পের জন্য হচ্ছে নতুন কর্তৃপক্ষ, একনেকে 29,000 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায়। এখন আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।